আজ আমরা শিখব রিফ্লেকশন বা প্রতিফলন কি, রিফ্র্যাকশন বা প্রতিসরণ কি এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি। তো প্রথমেই আমরা শিখে নিচ্ছি রিফ্লেকশন বা প্রতিফলন কি। আলো যখন কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হয় তখন সেটি সেখান থেকে প্রত্যাবর্তিত হয়, এই ধর্মকেই বলা হয় প্রতিফলন। আমরা যখন আয়নায় আমাদের নিজেদের ছবি দেখি তখন আয়নার যে সমতল ও মসৃণ পৃষ্ঠে আলো প্রতিফলিত হয় সেটা আমাদের চোখে ফিরে আসে, সেজন্যই আমরা কিন্তু আমাদের প্রতিবিম্বকে আয়নায় দেখতে পাই। এই ধর্মই হলো রিফ্লেকশন। এখানে যে আলোক রশ্মি পৃষ্ঠে আপতিত হয় তাকে আপতিত রশ্মি বলে, আর যে রশ্মি পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে ফিরে যায় তাকে বলে প্রতিফলিত রশ্মি। যেমন তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ, এখানে আই হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ বা ইনসিডেন্ট রে, আর আর হচ্ছে এখানে রিফ্লেক্টেড রে। এবারে এখানে যে তোমরা একটা সূত্র যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো প্রতিফলনের সূত্র। সেটা হলো যে আপতন কোণ সবসময় প্রতিফলন কোণের সমান হচ্ছে, আর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও লম্বরেখা সর্বদা একই সমতলে অবস্থান করে। একটি অ্যানিমেশন এখানে দেখানো হচ্ছে। এই অ্যানিমেশনে এটাই দেখানো হচ্ছে যে এখানে একটা মিরর রয়েছে, আর পাশে যে ছবিটি রয়েছে সেই ছবিটি মাধ্যমে এটাই এখানে বোঝানো হচ্ছে যে ইনসিডেন্ট ওয়েভ যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আই লেখা আছে সেটি হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, আর আর যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড ওয়েভ। তো ইনসিডেন্ট ওয়েভ এখানে রিফ্লেক্টেড ওয়েভ ইনসিডেন্ট ওয়েভের মধ্যে একটা যে অভিলম্ব রয়েছে সেই অভিলম্ব ইনসিডেন্ট ওয়েভের সঙ্গে যে কোণ করে রয়েছে সেটাই আমাদের সবসময় কি হবে, রিফ্লেক্টেড ওয়েভের যে কোণটা রয়েছে সেই ইনসিডেন্ট ওয়েভ আর অভিলম্বের কোণ সেটা হচ্ছে আমাদের আপতন কোণ, আর রিফ্লেক্টেড ওয়েভ আর যে অভিলম্ব রয়েছে সেটার যে কোণ সেটা আমাদের হচ্ছে প্রতিফলন কোণ। তো আপতন কোণ আর প্রতিফলন কোণ এরা সর্বদা কি হয়, সমান হয়। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে অভিলম্ব রয়েছে সেটা সর্বদা একই সমতলে অবস্থান করে। বুঝে নেব রিফ্র্যাকশন। তো রিফ্র্যাকশন হচ্ছে যখন একটি আলোর রশ্মি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার গতি ও দিক পরিবর্তিত হয়, একে বলা হয় প্রতিসরণ। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ইনসিডেন্ট রে, যেটা একটি মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে এখানে জল মাধ্যমে প্রবেশ করলো। তো বায়ু মাধ্যমের যে ঘনত্ব সেটা সবসময় জল মাধ্যমের ঘনত্বের থেকে কম হবে, তাই জল থেকে যখন হালকা মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে যখন জল মাধ্যম অর্থাৎ ঘন মাধ্যমে যখন আলো প্রবেশ করলো তখন তার গতি কিন্তু কমে যাচ্ছে, ফলে এটি অভিলম্বের দিকে অনেকটাই বেঁকে যাচ্ছে। তো এখানে আই যেটা আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আর আর যেটা আছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, সেটা ছবিতে দেখানো হয়েছে। তো আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এর যদি আমরা সাইনের অনুপাত নিই তাহলে সেটা সবসময় ধ্রুবক হবে, আর এই ধ্রুবককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয়। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক থাকে, আর এই ধ্রুবককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of a material abbreviated as n is defined as the ratio of speed of light in vacuum to the speed of light in that particular medium। মানে এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি আমরা দেখি তাহলে সেটা আমাদের ক্যালকুলেশন আমরা কিভাবে করব, শূন্য মাধ্যমে বা ভ্যাকামে যে আলোর গতিবেগ যেটা আমরা জানি 3 × 10⁸ সেটাকে যদি আমরা
সেই যে মাধ্যমে আলো যাচ্ছে সেই মাধ্যমে আলোর গতিবেগ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ক্যালকুলেট করে নিতে পারবো। এখানে যে একটা জলের গ্লাস তোমরা দেখতে পাচ্ছ, সেখানে একটা স্ট্র রয়েছে, এবং এই স্ট্রটা যদি বাইরে থেকে আমরা দেখি তাহলে দেখব যে এটাকে একটু বেন্ড দেখাবে, মানে স্ট্রটা কিন্তু পুরো সোজাসুজি সরল রেখা হিসেবে আমরা দেখতে পাবো না, সেটা একটু বেঁকে গেছে। এটা কেন আমাদের মনে হবে? কারণ আমরা বাইরে থেকে যখন দেখছি তখন বায়ু মাধ্যম থেকে দেখছি, আর স্ট্রটা রয়েছে জলের ভেতরে। তাই আলো যখন সেই ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে এসে আমাদের চোখে পৌঁছচ্ছে, তখন স্ট্রটা কিন্তু অভিলম্ব থেকে আমাদের মনে হবে একটু দূরে সরে যাচ্ছে, তাই ওটা স্ট্রটাকে একটু কিন্তু বাঁকা বলে আমাদের মনে হবে। এখানে আমাদের সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে সূত্রটা রয়েছে C/V, N = C/V, এটা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। তো এখানে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তখন আলোর গতি কমে যায় এবং আলোক রশ্মির অবিলম্বের দিকে বেঁকে যায়। আর অন্যদিকে যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এর গতি বেড়ে যাচ্ছে এবং এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এবার আমরা স্নেলস লটা একটু জেনে নেব। স্নেলস হচ্ছে নেদারল্যান্ডের একজন পদার্থবিদ, আর ওনার পুরো নাম হচ্ছে উইলিব্রড স্নেলিয়াস। তো উনি প্রথম আলোকের আপতন কোণ ও বিপতন কোণের মধ্যে যে গাণিতিক সম্পর্ক সেটি আবিষ্কার করেছিলেন। আপতন কোণ এবং প্রতিফলন কোণ করেন, সেটি হলো N1 sin θ1 = N2 sin θ2। তো N1 এখানে হচ্ছে ইনসিডেন্ট রের যে মাধ্যমে রয়েছে সেই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা, আর N2 হচ্ছে দ্বিতীয় মাধ্যম যে মাধ্যমে আলো যা এখানে ভেতরে আসছে। এই ছবিতে যেটা দেখানো হয়েছে ওয়াটার, জল মাধ্যম, সেখানকার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক সেটা। তো এখানে ইনসিডেন্ট রে যখন আসছে তখন ঘন মাধ্যমে প্রবেশ করছে। তো ইনসিডেন্ট রে হালকা মাধ্যম থেকে এয়ার থেকে ঘন মাধ্যমে যখন আসছে তখন অবিলম্বের দিকে সরে যাচ্ছে এবং অবিলম্বের সঙ্গে θ2 কোণ তৈরি হচ্ছে। আর যখন সেটা এয়ার মাধ্যমে থাকছে তখন নর্মাল বা অবিলম্বের সঙ্গে θ1 কোণে থাকছে। তো তখন যে আমরা সম্পর্কটা তো পাচ্ছি সেটা হচ্ছে N1 sin θ1 = N2 sin θ2, আর এটাকেই বলা হয় স্নেলস ল। শিখব যে এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা কি কি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের করতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে এই যে স্নেলসের যে সূত্র সেটা কতটাই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবে, N1 sin θ1 = N2 sin θ2। এবারে আমরা জেনে নেব টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কী। আলো যখন কোনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণের মান যদি ক্রান্তীয় কোণের মান অপেক্ষা বেশি হয় তাহলে আলো পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। উদাহরণস্বরূপ অপটিক্যাল ফাইবারে আলো যখন কোর এবং ক্ল্যাডিংয়ের ইন্টারফেসে আপতিত হয় তখন আলো পুনরায় কোরে ফিরে আসে। এর কারণ হলো কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ প্রতিসরাঙ্ক ক্ল্যাডিং অপেক্ষা অনেকাংশেই বেশি থাকে। এর ফলে কোর হচ্ছে ঘনতর মাধ্যম আর ক্ল্যাডিং হচ্ছে লঘুতর মাধ্যম। তো আলো যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আসে তখন
আলোর অবশ্যই যদি সেটা ক্রান্তীয় কোণের থেকে আপতন কোণের মানটা বেশি থাকে তাহলে আবার পুনরায় সেটি কোরে ফিরে আসে। এই ঘটনাকে কাজে লাগিয়ে আমরা অনেক দূর দূরান্তরে আলো অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কোরের মধ্য দিয়ে আজকে এই পর্যন্তই থাক। এরপরে আমরা পরবর্তী যে টপিক আছে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।